হলো যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে যিনি যিনি চেয়ারম্যান, তার ওয়াইফ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট বিক্রি করে এবং তাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বেচা কিনা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াতে এই সমস্ত অনিয়মগুলো করা হচ্ছে। এই যে আমি যে নামগুলো বললাম, প্রত্যেকেই কিন্তু এখন দে আর অল ফ্রম গোপালগঞ্জ, এবং তারা কিন্তু পুলিশের এখন কর্ণধার, এবং তারা পুলিশের নীতি নির্ধারক। ইভেন এটা তো আমি পুলিশের কথা বললাম, আপনি যদি সিভিল সার্ভিসে যান, আপনি যদি ফরেন সার্ভিসে যান, একই অবস্থা। হাসিনার বিকল্প শেখ হাসিনা। এখন শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা ভালো কথা, কিন্তু শেখ হাসিনা তো আর আজীবন এই পৃথিবীতে বেঁচে থাকবে না। উনি তো 80 বছর বয়স হয়ে গেছে। তো 80 বছর বয়স হয়ে গেলে উনি আর কয়দিন বাঁচবে? নাই 5 বছর, নাই 10 বছর। এরপরে তাহলে আমাদের নেতৃত্বটা কোথায় যাবে? ডাটা চলে গিয়েছে, এগুলো তো পত্রপত্রিকায় এসেছে যে আমাদের পুলিশের 2জন কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা ডাটা বিক্রি করেছে। যাই হোক, বাট দিস আর দ্য ডিফারেন্ট ইস্যু। এটা অন্য আরেকটা আলোচনায় করা যাবে, কারণ দর্শক শ্রোতারা তো আমাদের এখন এডুকেশন নিয়ে আলোচনা শুনতে রাজি, এবং আমরা এডুকেশন নিয়ে আলোচনা করছি, পিএইচডি ডিগ্রি নিয়ে আলোচনা করছি। আমরা ডক্টর মানে আইজি বেনজির সাহেবের যে ডিবিএ ডিগ্রি উনি কিভাবে অর্জন করলেন, আমাদের জেনারেল আজিজ কিভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, জেনারেল বেলাল সেনাপ্রধান থাকা অবস্থায় কিভাবে ডিগ্রি অর্জন করলেন, লেফটেন্যান্ট জেনারেল আকবর আমি সমর্থিত উনি কিভাবে ডক্টর ডিগ্রি অর্জন করলেন, মেজর জেনারেল আকবর বিএনপি সমর্থিত উনি কিভাবে ডক্টর ডিগ্রি অর্জন করলেন, ইভেন আমাদের পুলিশের আইজিপি থাকা অবস্থায় হাসান মাহমুদ খন্দকার উনি কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, জাভেদ পাটোয়ারি এডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ, এইখানে উনি একটা দায়িত্বে এত এত জনগুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় উনি কিভাবে ডিগ্রি অর্জন করলেন। আমাদের বেনজির সাহেবের কথা তো বললাম। এইটা কিন্তু আসলে একটা বার্নিং ইস্যু, এবং এগুলো অশনি সংকেত। তার মানে এইগুলো যদি সরকার যদি এগুলোকে কর্ণপাত না করে, সরকার যদি এগুলোকে দেখভাল না করে, তাহলে আমাদের মেধা শূন্য হয়ে যাবে। কারণ আপনি কিন্তু প্রকৃত এডুকেশন পাচ্ছেন না। এই যে আপনি লন্ডনে আসেন, এই যে আমরা আমরা যে ইমিগ্রেশন নিয়ে কাজ করি, আমরা যখন স্কিল ভিসাতে বাংলাদেশে যারা আসে, তারা কিন্তু একটা স্কিল ওয়ার্ক কিন্তু তারা জানে না। কিন্তু তারা এসে কিন্তু বাংলাদেশের মতো তারা হতে চায় ম্যানেজার, তারা হতে চায় জিএম, তারা হতে চায় সুপারভাইজার। কিন্তু তারা যে এই যে টেকনিক্যাল যে কাজগুলো, স্কিল যে কাজগুলো, তারা কিন্তু একটা কাজও কিন্তু জানে না। কিন্তু নামের আগে ডক্টর। আমার যদি মন্ত্রী যদি ডক্টর হয়, তাহলে উনি যখন কোনো জায়গায় আলোচনা করতে যাবে, তখন উনি পরিচয় দিবে যে উনি ডক্টর, উনি পিএইচডি। তখন আমার যে কাউন্টার পার্ট থাকবে, তখন মনে করবে যে ওরে বাবা। এই যে আমাদের ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, উনার যে কথাবার্তা, তার মানে হি ইজ এ রিয়াল পিএইচডি, হি ইজ এ রিয়াল পিএইচডি। তার মানে আমাদের আমাদের দেশে যে পড়ালেখার যে অবমূল্যায়ন হচ্ছে, এবং সরকার যে একের পর এক যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো অনুমোদন দিচ্ছে, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতে সার্টিফিকেট কেনা বেচা হচ্ছে। এই যে আমাদের যে ডিবি হারুন সাহেব, দেখা গেল যে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে যিনি যিনি চেয়ারম্যান, তার ওয়াইফ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট বিক্রি করে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বেচা কিনা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াতে এই সমস্ত অনিয়মগুলো করা হচ্ছে। আরেকটি বিষয় দেখেন, এই যে আমি যেহেতু আজকে সুযোগ পেয়েছি, আমি জানি না কি কারণে, সেটা হলো দেখেন, যারা গোপালগঞ্জে এখন যারা পুলিশে হর্তাকর্তা, তারা কিন্তু সবাই কিন্তু বিএ পাস, এবং আপনি দেখেন অনার্স মাস্টার্স করে এবং ভালো ভালো রেজাল্ট করে ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, তারা কিন্তু বিসিএস এ কোয়ালিফাই করতে পারছে না, কারণ বিসিএস এর চাকরি হয় 300 থেকে 400 জন। আমি যেবার পরীক্ষা দিই সেবার স্টুডেন্ট ছিল 65,000, কিন্তু কিন্তু জেনারেল ক্যাডারে চাকরি পেয়েছে 300 বা 400 জন। তো তার মানে এত বড় একটা কম্পিটিটিভ এক্সাম। এই যে বেনজির সাহেব আমি দেখেন ডিগ্রি পাস, এবং 15 বিসিএস এর যে ওই যে মনিরুল ইসলাম উনি ডিগ্রি পাস, এবং 12 ওই যে বিসিএস এর সিদারুল ইসলাম উনি ডিগ্রি পাস, আমার এখন যে ডিএমপির কমিশনার হাবিব উনি ডিগ্রি পাস, এবং এবং ডিএমপির কমিশনার হাবিবদের ব্যাচে এক সিরিয়াল যিনি সার্ভেন মিজান নামে পরিচিত, উনি ডিগ্রি পাস। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত নর্মাল ডিগ্রি পাস এরা কিভাবে বিসিএস এর ফাঁক ফোকর দিয়ে বা বিসিএস এর প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে ঢুকেছে, এবং তারা অল দে আর ফ্রম গোপালগঞ্জ, এবং তাদের যে নিয়োগটা হয়েছে ওই সময় কিন্তু বিএনপি পাওয়ারে ছিল, অথবা এরশাদ পাওয়ারে ছিল।
তার মানে আপনার দেখেন আমাদের যে পার্শ্ববর্তী দেশ, তাদের যে গোয়েন্দা সংস্থা, তাদের যে তারা কিভাবে কাজগুলো করেছে, এই সমস্ত ডিগ্রি এবং এভারেজ স্টুডেন্ট, এভারেজ মানের বা বিলো এভারেজ মানের স্টুডেন্টদেরকে, তাদেরকে বিসিএস বা সিভিল সার্ভিসের মতো কম্পিটিটিভ পরীক্ষায় তারা নর্মাল ডিগ্রি পাস, ইভেন তারা কোনো ইউনিভার্সিটি থেকেও তারা কিন্তু পাস করে না। এই যে আমি যে নামগুলো বললাম, প্রত্যেকেই কিন্তু এখন দে আর অল ফ্রম গোপালগঞ্জ, এবং তারা কিন্তু পুলিশের এখন কর্ণধার, এবং তারা পুলিশের নীতি নির্ধারক। ইভেন এটা তো আমি পুলিশের কথা বললাম, আপনি যদি সিভিল সার্ভিসে যান, আপনি যদি ফরেন সার্ভিসে যান, একই অবস্থা। তো তার মানে আমার যে সিভিল সার্ভিসে যে নিয়োগগুলো হচ্ছে, তার মানে এখানেও তো কোনো গলদ আছে। কারণ আপনার এখানে যদি গলদ যদি না থাকে, তাহলে সরকার যদি শুধু ক্ষমতায় থাকার জন্য, সরকার শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের আগে যে আমি যাদের কথা বললাম, এদের নিয়োগটা হয়েছে কিন্তু বিএনপি এবং এর সাথে সময়। তো তার মানে এই যে আমাদের যে সকল সরকার যদি এইভাবে যদি কম শিক্ষিত, অর্ধ শিক্ষিত, এভারেজ স্টুডেন্টদেরকে যদি সিভিল সার্ভিসে নিয়োগ দেওয়া হয় এবং তারা যদি ডিসিশন মেকিং এ চলে যায়, তাহলে আমাদের দেশের অস্তিত্ব থাকবে কিনা, এটাই তো আমার কাছে একটা সন্দেহ আসে। তো আমি হাসিনা আক্তার, আপনি যে টপিকটা এনেছেন, টপিকটা ভালো টপিক। এটার মাধ্যমে আমি জনগণকে একটু উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি, আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাচ্ছি। আপনি ক্ষমতায় থাকতে চান, ভালো কথা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দয়া করে এই সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেন না। আপনি আপনি দয়া করে আপনি ক্ষমতায় থাকার জন্য এই সমস্ত কম যোগ্যতা সম্পন্ন লোকদেরকে আপনি আপনি পাগলের হাতে দা দিয়েন না। আপনি এই সমস্ত পাগলের হাতে দা দিলে ওই দাটা কিভাবে ব্যবহার করতে হবে তারা তো এগুলো জানে না। তাহলে সেক্ষেত্রে আমাদের রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, এবং আমরা অস্তিত্ব সংকটে পড়বো। এটি আমার আজকের শেষ বক্তব্য। জি, আমি আপনার কাছে আরেকটি বিষয়ে একজন দর্শক জানতে চেয়েছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সেটা হচ্ছে সেন্ট মার্টিনের, আপনি মানে সেটা নিয়ে কথা বলতে চান কিনা, যেহেতু আজকে আমাদের বিষয় না। সেন্ট মার্টিনের বিষয় নিয়ে কেন বিভিন্ন বাহিনী তৎপর হচ্ছে না এবং সেন্ট মার্টিনে কি হচ্ছে, এটা একজনে জানতে চেয়েছেন, আপনি এই বিষয়ে কিছু বলতে চান কিনা? হাসিনা আক্তার, আমরা আজকে এডুকেশন নিয়েই থাকি। আপনি যদি সেন্ট মার্টিন বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, তাহলে আরেকটা এপিসোড করেন, তখন সেই বিষয় নিয়ে আলোচনা করবো। কারণ দর্শক শ্রোতাদেরও তো কথা শুনতে হবে। আমরা শুধু কথা বলে যাব, কিন্তু তারা তো একটা না। তো আপনি যদি ডিফারেন্ট সাবজেক্ট আনেন, ডিফারেন্ট ইস্যু আনেন, তাহলে তো দর্শক শ্রোতা তো এই কথাগুলো বলবে না। আপনি আজকে এডুকেশনের ভিতরে থাকেন, এবং আপনার মাধ্যমে আমি সবাইকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা সচেতন হন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ যারা আছেন, আমি আপনাদেরকে অবমাননা করছি না, আপনাদেরকে আমি আমি অপমানিত করছি না, বাট যারা এই সমস্ত প্রক্রিয়ার সাথে জড়িত, হয়তো ক্ষীণ স্বার্থে তারা এই কাজগুলো করছে, এইগুলো বন্ধ হওয়া উচিত এবং এগুলো বন্ধ করতে হবে। আদারওয়াইজ আমাদের জাতি মেধাশূন্য হয়ে যাবে এবং আমাদের অস্তিত্ব সংকট, আমি যেটা আগে বললাম, দেশ অস্তিত্ব সংকটে পড়বে। এবং তখন হয়তো আমাদের নেতৃত্ব দেবার মতো, যদিও আমিল স্পেন্সাররা বলে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, এখন শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা ভালো কথা, কিন্তু শেখ হাসিনা তো আর আজীবন এই পৃথিবীতে বেঁচে থাকবে না। উনি তো 80 বছর বয়স হয়ে গেছে। তা 80 বছর বয়স হয়ে গেলে উনি আর কয়দিন বাঁচবে? নাই 5 বছর, নাই 10 বছর। এরপরে তাহলে আমাদের নেতৃত্বটা কোথায় যাবে? আপনার প্রত্যেকটা সেক্টরে তো নেতৃত্ব শূন্যতা। আপনি 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 কি শুধু রাজনীতিতে নেতৃত্ব শূন্যতা দেখছেন? হাসিনা আক্তার, আপনি যদি আইন অঙ্গনে যান, আপনি আইন অঙ্গনে আমি আমি বোঝার পর থেকে যে কয়জন আইনজ্ঞের নাম জানতাম, এই কয়জন ছাড়া আমি নতুন কোন আইনজ্ঞ যারা আইন জানে বা যারা আইন বিশারদ বা যাদের নাম উচ্চারণ করলে একটা সম্মান জাগে যে তারা আইন জানে, আমরা কিন্তু এইরকম কিন্তু আইনজ্ঞ আমরা দেখি না। আমরা যে সমস্ত বিচারপতি বা সাবেক বিচারপতিদের নাম শুনি, আমরা কিন্তু সেই ধরনের বিচারপতি বা সাবেক বিচারপতিদের আমরা কিন্তু দেখি নাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, একজন প্রফেসরকে দেখলে বা ভাইস চ্যান্সেলরকে দেখলে তাদেরকে পা শুয়ে সালাম করতে ইচ্ছা হতো, সম্মান করতে ইচ্ছা হতো। এখন কিন্তু কোনো ভাইস চ্যান্সেলরকে দেখলে মনে হয় যে সে দালাল, সে ওই ব্রোকার। তার মানে আমার দেশটাকে, আমার প্রতিষ্ঠানগুলোকে এমন পর্যায়ে নিয়ে গেছে। আপনি দেখেন ডাক্তার, আপনি আমাদের এত ডাক্তার আসছে, কিন্তু আপনি যদি কোন একটা স্পেশালাইজ ফিল্ডে একজন ডাক্তার খোঁজেন, আপনি দেখবেন নামি দামি ডাক্তার
30 বছর আগে যে ডাক্তারের নাম শুনেছি, 20 বছর আগে যে ডাক্তারের নাম শুনেছি, ওই ডাক্তার ছাড়া নতুন নতুন কিন্তু আর কোনো ওই ধরনের আমরা নামি দামি ডাক্তার কিন্তু দেখছি না। কারণ প্রত্যেক জায়গায় রাজনীতি ঢুকে, প্রত্যেক জায়গায় ধান্দা, প্রত্যেক জায়গায় হলো পয়সা। এই যে আপনি ইকোনমিক্স এর বিষয়টা যেটা আনলেন, যে আমাদের গত 15 বছরে $165 বিলিয়ন ধার নেওয়া হয়েছে, তার ভিতরে $60 বিলিয়ন জয় বাংলা হয়ে গেছে। তার মানে শেখ হাসিনা যেহেতু ফাইন্যান্স বা ইকোনমিক বিষয়গুলো, উনি যেহেতু এক্সপার্ট হওয়ার কথা না, বা উনি এক্সপার্ট না, বাট উনার ঘাড়ে বন্দুক রেখে এই সমস্ত জেনারেল আজিজ, এই সমস্ত বেনজির এবং এই সমস্ত আওয়ামী স্পেন্সার যারা আছে, তারা কিন্তু লুটে পুটে খাচ্ছে। সিপিডি সর্বশেষ যে গবেষণা, তারা বলেছে যে, তারা বলেছে না, এটা বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট, যে 5.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ, যেটা আদায়যোগ্য না, এবং 82,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। তার মানে প্রায় 6.5 লক্ষ কোটি টাকা, 60 বিলিয়ন। তার মানে এইগুলো দিয়ে আর কতদিন হাসিনা আক্তার? আমরা তো ক্লান্ত হয়ে গেছি, উই আর টায়ার্ড অফ। এই কারণে সবাইকে জাগতে হবে। এবং আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, আপনি ক্ষমতায় থাকতে চান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দয়া করে এই সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেন না। কারণ আপনার আয়ু অনন্তকাল ধরে আপনি বাঁচবেন না। যাতে পরবর্তী প্রজন্ম প্রত্যেকটা সেক্টরে যাতে নেতৃত্ব তৈরি হয়, সেটির ব্যবস্থা করেন। কিন্তু আপনি তো ধ্বংস করে যাচ্ছেন। আপনার এখনো সময় আছে, আপনি এই সমস্ত নেতৃত্বগুলোকে গড়ে উঠতে দেন, এবং যার যে কাজ এবং যার যে স্টেক, সেটি আপনি করবেন এবং করতে দিবেন, এবং এটি অ্যালাউ করবেন। তারপরে আপনি কতদিন ক্ষমতায় থাকতে চান সেটা আপনার বিষয়, আপনার অপোজিট যে রাজনৈতিক নেতৃত্ব আছে ওদের বিষয়। বাট আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমার যেটা আহ্বান, আপনি এইগুলোকে একটা আপনি একটা স্পেস দেন, এবং এই ধরনের নেতৃত্বের বিকাশ ঘটুক, এবং আমাদের দেশ এগিয়ে যাক, এই কামনা, এই প্রত্যাশা করে হাসিনা আক্তার আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য